নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। বন্ধুরা, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের সরকারটাকে এমনভাবে চালাচ্ছে যে আমাদের দেশের যোগীজির পরে তিনি সবথেকে জনপ্রিয় হয়ে উঠছেন। আজকের দিনে সরকারের হাতে এমন অনেক কৌশল থাকে, সরকার যদি একবার কিছু করার সিদ্ধান্ত নেয় তবে তা সেটা করেই ছাড়ে। উত্তরপ্রদেশের যোগী সরকারের যদি আমি আজকে কথা বলি, অনেক সময় দেখা যায় যে যোগী সরকার এমন অনেক কারণ নিয়ে আসে এবং এমন অনেক কিছু কাজ করার চেষ্টা করে যেখানে আদালত সেই কাজগুলো করার জন্য বাধা দেয়, কিন্তু আপনি দেখবেন যে সেই কাজটা যোগী সরকার করেই ছাড়ে। যদি আমি একটা উদাহরণ দিই, অনেক সময় আদালত বলে যে যোগী সরকার সাধারণ মানুষের উপর এমনভাবে কোনো সময় বুলডোজার চালাতে পারে না, তারপর আমরা দেখতে পাই যে আদালত সেই বুলডোজার চালানো বন্ধ করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখি যে উত্তরপ্রদেশ সরকার এমন কোনো না কোনো নিয়ম বের করে নিয়ে চলে আসে, যার ফলে আমরা দেখছি যে উত্তরপ্রদেশের মধ্যে বুলডোজার কিন্তু এখনো পর্যন্ত থামেনি। ঠিক তেমনভাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এমন কিছু পুরনো আইন খুঁজে বের করেছেন যেটাকে ব্যবহার করে তিনি আসামের মধ্যে একটা নতুন ধরনের সমীকরণ এবং নতুন ধরনের রাজনীতি তৈরি করছেন। আর যারা অবৈধভাবে আসামের মধ্যে বসবাস করছে, ইনলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আসাম থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে সম্প্রতি একটা খবর এসেছিল যে আসামের মধ্যে শুট অ্যান্ড সাইটের নির্দেশ দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মধ্যে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ধুবড়ি, এই জায়গার মধ্যে শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু কেন দেওয়া হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী এমন কি ধরনের নিয়ম বের করেছে যেটা আজ পর্যন্ত আসামের মধ্যে কেউ করতে পারেনি, এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের সরকারকে এমনভাবে চালাচ্ছেন যে তিনি কেবলমাত্র রাজ্যের নয়, গোটা ভারতের মানুষের কাছে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেটা আসামের স্থানীয় মানুষদের মনে একটা ভরসা জাগাচ্ছে। যদি আমি একটা উদাহরণ দেখি, তিনি 1950 সালের একটি পুরনো আইন দ্য ইমিগ্রেন্ট এক্সপালশন অফ আসাম অ্যাক্ট ব্যবহার করে অবৈধভাবে আসামের মধ্যে যারা বসবাস করছে সেই সব ইনলিগাল ইমিগ্রেন্টদের আসাম থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এমন কি আইন খুঁজে বের করেছে যেটা এখনো পর্যন্ত কেউ বার করতে পারেনি? দেখুন, এটা হচ্ছে এমন একটা আইন যেটা ভারত সরকারকে এবং আসামের স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেয় যেসব বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্ট ভারতের মধ্যে বসবাস করছে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে। এই আইনটা বহু বছর ধরে ঠান্ডা ঘরে পড়েছিল, এটা কিন্তু এর আগে কেউ ব্যবহার করেনি। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এই আইনটাকে খুঁজে বের করেছেন এবং কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে যারা ইনলিগালিভাবে ভারতের মধ্যে বসবাস করছে এবং স্পেসিফিক্যালি যারা আসামের মধ্যে বসবাস করছে সেসব ইনলিগাল ইমিগ্রেন্টদের কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করো। যদি প্রমাণ না হয় যে তারা ভারতীয়, তাহলে তাদেরকে নো ম্যান ল্যান্ডসের মধ্যে ছেড়ে দিয়ে এসো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই নো ম্যান ল্যান্ডসটা কি? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই নো ম্যান ল্যান্ডস হচ্ছে একটা সীমান্ত যেখানে কোনো দেশেরই পূর্ণ স্বাধীনতা থাকে না। যেমন ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশের বর্ডারের মাঝে একটা ফাঁকা জায়গা আছে যেটাকে বলা হয় নো ম্যান ল্যান্ডস। আর সেখান থেকেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এইসব ইনলিগাল ইমিগ্রেন্টদের বাংলাদেশের মধ্যে ফেরত পাঠাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তিনি এই আইনের মাধ্যমে ইতিমধ্যেই 330-এর বেশি ইনলিগাল ইমিগ্রেন্টদের বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই সংখ্যাটা আপনাদের কাছে অনেকটা ছোট মনে হতে পারে, কারণ বলা হয় যে ভারতের মধ্যে কোটি কোটি ইনলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট ভারতের মধ্যে বসবাস করছে। কিন্তু একটা কথা বলতে পারি যে এটা সবেমাত্র শুরু করা হয়েছে এবং এই পদক্ষেপের মাধ্যমে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষদের বার্তা দিচ্ছে যে আমি তোমাদের পাশে আছি। এখন আসা যাক আসামের ধুবড়ি জেলার একটি সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে। দেখুন, ধুবড়ি হচ্ছে আসামের এমন একটি জেলা যেটা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এই জেলার মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র কয়েক বছরের মধ্যে 70% বেশি হয়ে গেছে। এই এলাকার মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের কারণের জন্যই এই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনা বারবার দেখা যায়। গত কয়েকদিন আগে যখন ঈদ হয়, এই ঈদের সময় একটি হনুমান মন্দিরের মধ্যে কেউ একটা মাংসের টুকরো ফেলে দেয়। তারপর সেই মাংসের টুকরোটা পরীক্ষা করে জানা যায় যে সেটা গরুর মাংস ছিল। এই ঘটনা ধুবড়ির সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে। আর এই ঘটনার পর হেমন্ত বিশ্ব শর্মা একটা কঠোর নির্দেশ দেন। তিনি বলেন যে যদি কেউ মন্দিরের মধ্যে হামলা করে বা এমন ধরনের কোনো কাজ করে থাকে তাহলে তাকে শুট অ্যান্ড সাইট করা হবে, অর্থাৎ তার মানে হচ্ছে সরাসরি গুলি করে হত্যা করা হবে। হেমন্ত বিশ্ব শর্মার এরকম ধরনের নির্দেশ শুনে অনেকেই বলছে যে এটা অসাংবিধানিক। এখানে মুসলিমরা দাবি করছে যে তাদেরকে লক্ষ্য করে হেমন্ত বিশ্ব শর্মা এই অর্ডারটা দিয়েছে। কিন্তু এখানে হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেছে যে এটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কারণ এখানে হেমন্ত বিশ্ব শর্মা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বলেনি। সে যে কোনো ব্যক্তি হোক না কেন বা যে কোনো ধর্ম থেকে হোক না কেন, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা জৈন হোক না কেন, যেই ব্যক্তি মন্দিরের উপর হামলা করবে তাকেই শাস্তি দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বর্তমানে এখন বিশালভাবে আলোচনা হচ্ছে, কারণ এটি একটি আসামের মুখ্যমন্ত্রীর প্রতীক বার্তা। তিনি আসামের হিন্দু সম্প্রদায় এবং স্থানীয় মানুষদের বলেছে যে আমি তোমাদের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি, আমরা তোমাদের অধিকারকে রক্ষা করব। তার এই ধরনের কথা মানুষের মনে ভরসা জাগায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আসামের মধ্যে এই ইনলিগাল ইমিগ্রেন্টের সমস্যা কোথা থেকে এলো? এটা যদি শেকড়কে বুঝতে হয় তাহলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। দেখুন, ব্রিটিশ আমলে বাংলা ছিল একটি একক অঞ্চল যার মধ্যে দুটি ভাগ ছিল,
একটি ছিল পশ্চিমবঙ্গ, একটা ছিল পূর্ববঙ্গ। এই পূর্ববঙ্গ এখন বর্তমানে বাংলাদেশে পরিণত হয়েছে। এই পূর্ববঙ্গের মানুষ যারা বেশিরভাগটাই ছিল দরিদ্র, এই পূর্ববঙ্গের মানুষদেরকে ব্রিটিশরা আসামের চা বাগানের মধ্যে কাজ করার জন্য নিয়ে যেত। তখন আসাম ও মেঘালয় একই রাজ্য ছিল, আর তার জন্য যখন শ্রমিকরা কাজ করতে আসতো, শ্রমিকরা ধীরে ধীরে আসামের মধ্যে বসতি করতে শুরু করলো। এবং 1947 সালে ভারত যখন স্বাধীন হয় এবং যখন বিভাজন হয়, তখন এই পূর্ববঙ্গ বাংলাদেশ হয়ে যায়। কিন্তু এই পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের মধ্যে আসা যাওয়া কখনোই বন্ধ হয়নি। কিন্তু 1971 সালে বাংলাদেশের মধ্যে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তখন লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে ভারতের মধ্যে পালিয়ে আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে আশ্রয় নেয়। আর এই কারণের জন্যই আসামের মধ্যে একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা এখন বেড়ে প্রায় 40% হয়ে গেছে। আর এই ইনলিগাল ইমিগ্রেন্টদের জন্য স্থানীয় যারা আসামের মানুষ আছে, তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায়। তারা মনে করতে শুরু করে যে যেসব ইনলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট আসামের মধ্যে বসবাস করছে, তারা স্থানীয় আসামি মানুষদের চাকরি, জমি এবং তাদের অধিকারকে কেড়ে নিচ্ছে। আর তার জন্যই 1979 সাল থেকে আসামের মধ্যে ছাত্র আন্দোলন শুরু হয়, যার নেতৃত্ব ছিল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। তাদের প্রধান দাবি ছিল যে যেসব ইনলিগাল ইমিগ্রেন্ট আসামের মধ্যে বসবাস করছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক। 1985 সালে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই আন্দোলনের সঙ্গে একটি চুক্তি করেন, যেটাকে বলা হয় আসাম অ্যাক্ট। এই চুক্তি অনুসারে 1971 সালের পর যারা অবৈধভাবে আসামের মধ্যে এসছে, তাদেরকে বিদেশি বলে গণ্য করা হবে। কিন্তু এই চুক্তি পুরোপুরিভাবে কার্যকর হয়নি। আর এই সমস্যা সমাধান না হওয়ার কারণের জন্যই আজকের এই ইললিগাল ইমিগ্রেশন ভারতের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তার জন্য এই সমস্যা সমাধান করার জন্য ভারত সরকার আরও একটি পদক্ষেপ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে এনআরসি, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এই এনআরসি ছিল একটি প্রক্রিয়া যার মাধ্যমে আসামের প্রত্যেকটি ব্যক্তির নাগরিকত্বকে যাচাই করা হয়। 2019 সালে এনআরসি সম্পূর্ণ হয়, কিন্তু এর মধ্যে অনেক ধরনের বিতর্কের জন্ম নেয়। অনেকেই বলেন যে এটি খুবই জটিল এবং এটি খুবই ধীর প্রক্রিয়া। আর এই সমস্যাকে মেটানোর জন্য হেমন্ত বিশ্ব শর্মা একটা বিশেষ আইনকে খুঁজে বের করেছেন। তিনি 1950 সালের একটি আইনের উপর ভরসা করে আসেন, কারণ এই আইনটা হচ্ছে খুবই দ্রুত এবং কার্যকর। হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপের মাধ্যমে তিনি আসামের মানুষদের বার্তা দিচ্ছেন যে আমরা তোমাদের জন্য লড়ছি। যদি আমি একটা উদাহরণ দেখি, সম্প্রতি ধুবড়ির মন্দিরের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, তখন সে বলেছেন যে যদি শুট অ্যান্ড সাইট অর্ডার কাজ না করে, তাহলে আমি নিজে মন্দিরের মধ্যে পাহারা দেবো। এই ধরনের কথা কিন্তু মানুষের মনে একটা আস্থা তৈরি করে। তিনি জানেন যে আসামের মধ্যে একটি বড় অংশ এই ইললিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, এবং আসামের মধ্যে আগামী বছর কিন্তু নির্বাচন। যদি হেমন্ত বিশ্ব শর্মা তার এই কৌশলগত পদক্ষেপগুলো তার ভোটে রূপান্তর করতে পারে, তাহলে সে তৃতীয়বারের জন্য আসামের মধ্যে সরকার করতে পারবে। কিন্তু এখানে একটি প্রশ্ন করতে পারে যে হেমন্ত বিশ্ব শর্মা এই পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলো কি ঠিক হচ্ছে? অনেকেই বলতে পারে যে এটা একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে করা হচ্ছে, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এখানে বলেছে তার লক্ষ্য হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। আসামের মধ্যে যেন বাংলার মতো ভয়ের পরিবেশ তৈরি না হয়, সেটাই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপগুলো আসামের রাজনীতির মধ্যে একটা নতুন অধ্যায় শুরু করেছে। তিনি স্থানীয় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারকে রক্ষা করার জন্য কাজ করছেন। এটি কেবলমাত্র একটি রাজনীতি নয়, এটি একটি প্রতীক লড়াই, যেখানে সে আসামের পরিচয় এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য লড়ছেন। কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আগামী দিনে কী হতে পারে। দেখুন, যদি আসামের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা যদি তৃতীয়বারের জন্য সরকার গঠন করে, তাহলে আসামের মধ্যে একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। আসামের মধ্যে বর্তমানে যেসব ইললিগাল ইমিগ্রেশন সমস্যা আছে, সেটা কিন্তু পুরোপুরি সমাধান হতে পারে এবং আসামের মানুষ তাদের অধিকারকে ফিরে পেতে পারে। কিন্তু এটা করা অতটা সহজ নয়, এই পথে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে। এখানে আপনার কি মনে হয়, হেমন্ত বিশ্ব শর্মার এই কৌশল কি সফল হবে, নাকি এটি নতুন কোনো ঝামেলার সৃষ্টি করবে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।